আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নতুন একটা নিয়োগ সার্কুলার, জুন মাসের নিয়োগ সার্কুলার। তো এই নিয়োগ সার্কুলারটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে সর্বমোট ৯০৩ টি পদ রয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সরকারি চাকরি, স্থায়ী চাকরি, ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারটিতে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নতুন নিয়োগ সার্কুলারটি নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এই সার্কুলারে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, আবেদন করতে যে প্রসেসগুলো জানতে হয়, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হয়, এ টু জেড যত ধরনের ইনফরমেশন রয়েছে, সব ধরনের ইনফরমেশন আপনি এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন, একদম সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলোই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি কথা বলে রাখি। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা জব প্লাস বিডি থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার আমরা প্রকাশ করব, যেগুলো প্রকাশ করা হবে সেগুলো কিন্তু আমরা আপলোড দেবো, আপনি কিন্তু সহজেই সবার আগে জেনে নিতে পারবেন। এর জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত পদসমূহে শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংক রয়েছে, সোনালী, রূপালী, পূবালী, জনতা, এগুলো যে ব্যাংকগুলো রয়েছে, এগুলোর বিভিন্ন ব্যাংকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংক। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক, মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো নাগরিক, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো প্রথমত বলা হয়েছে পদের নাম, অর্থাৎ এই যে ৯০৩টি পদ দেখতে পাচ্ছেন, এই পদটির নাম কিন্তু অফিসার, সিনিয়র অফিসার সাধারণ, এটি আপনার পদের নাম। এখানে পদের নাম শুধুমাত্র একটাই, সেটি হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ। এই জব আইডিটা মূলত কি অনেকেই জানে না। জব আইডি হচ্ছে আপনার পেমেন্ট যখন দিবেন আপনি, এই পদের জব আইডি, এই সিনিয়র অফিসার সাধারণ প্রত্যেক বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংকের নিয়োগ সার্কুলারগুলোতে জব আইডি থাকে। এই পদের নামের এইটা একটা জব আইডি। এটা আপনি যখন পেমেন্ট করবেন আবেদনের সময়, পেমেন্টের সময় এটা আপনার প্রয়োজন হবে, তখন আপনার এটা কিন্তু প্রয়োজন হবে। তখন আপনি এই জব আইডি দিয়ে এবং সিবি আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে শেষের দিকে দেখাচ্ছি। এরপরে ৩ নম্বরের বিষয় হচ্ছে পদসংখ্যা, অর্থাৎ কতজনকে নিয়োগ দেওয়া হবে। মোট ৯০৩টি পদ রয়েছে, মানে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। যারা সচরাচর চাকরির আবেদন করে থাকেন, অবশ্যই আপনারা এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর এখানে দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পারতেছেন। এই ব্যাংকগুলো কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংক, যেমন অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, এছাড়াও বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, কর্মসংস্থান ব্যাংক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এই সর্বমোট সকল ব্যাংকগুলো নিয়েই কিন্তু ৯০৩টি পদসংখ্যা হয়েছে। অর্থাৎ যখন যে ব্যাংকের শূন্য পদের মানে শূন্য পদ হয়, লোক সংখ্যা প্রয়োজন হয়, তখন কিন্তু এই বাংলাদেশ ব্যাংকই কিন্তু সেটা নিয়োগ দিয়ে সেই জায়গায় পূরণ করে দেয়। বুঝতে পারতেছেন আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে। তো এই ব্যাংকগুলোতে ৯০৩টি পদ রয়েছে। আর আবেদনের সময় যখন আপনারা আবেদন করবেন, তখন দেখবেন ওখানে ব্যাংক সিলেক্ট করে দিতে হয়। তো আপনারা কি করবেন, আপনারা অবশ্যই যে ব্যাংকের পদের সংখ্যা বেশি সেই ব্যাংকটা আপনারা উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে রূপালী ব্যাংকে ৪৭১টি পদ রয়েছে। আবেদনের সময় অবশ্যই আপনারা যখন আবেদনের একটা ফর্ম রয়েছে, ওইখানে ফার্স্ট অফ অল দিবেন রূপালী ব্যাংকটা, এরপরে দিবেন এখানে অগ্রণী ব্যাংকটা রয়েছে ২৪০টি, এরপর আপনারা অগ্রণী ব্যাংক দিবেন। এভাবে এখানে যে ব্যাংকগুলো দেখতেছেন, আস্তে আস্তে বড় থেকে পদসংখ্যাগুলো নিচের দিকে আসবে। সর্বশেষ যেমন এখানে দেখতে পারতেছেন, এই যে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক একটি, সর্বশেষ সবার নিচে দিবেন এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা। এভাবে আপনারা আবেদনের সময় অবশ্যই এইটা দেখে সিলেক্টেড করবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে ৪ নম্বর বিষয় হচ্ছে বেতন। আপনি যদি এই সার্কুলারে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ হন, উত্তীর্ণ হলে আপনার বেতন কত হবে? এখানে ২০১৫ অনুযায়ী জাতীয় বেতন স্কেল বলা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা আপনার বেতন। এটা কিন্তু বেসিক বেতন। এর সঙ্গে কিন্তু আপনার যে প্রাতিষ্ঠানিক যে নিয়মাবলী রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার অন্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। এটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ৫ নম্বরের বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সবথেকে আমি বলি যে বাংলাদেশ ব্যাংকের পুরো সার্কুলারের মধ্যে সবথেকে যদি গুরুত্বপূর্ণ কোনো একটা টপিক থেকে থাকে, সেই টপিকটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অনেকেই কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার তথ্যটা সম্পর্কে জানে না। আবার অনেকেই শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও কিন্তু আবেদন করে, পরবর্তীতে দেখা যায় যে
তার এসএমএস আসে না, এইটা কিন্তু একটা বড় সমস্যা। এই জন্য আপনারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সহকারে বোঝার চেষ্টা করবেন। প্রথমত ক নম্বর বলা হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এই প্রথম লাইনটা একটু একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বলা হয়েছে যে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, স্নাতকর বলতে আমরা মাস্টার্স বুঝে থাকি। অর্থাৎ আপনি যদি এখান থেকে মাস্টার্স পাস করে থাকেন, যে কোনো সাবজেক্টের উপর আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে মাস্টার্স কাদেরকে বলা হয়েছে? যারা ডিগ্রি করেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে। মানে যারা 3 বছর মেয়াদী ডিগ্রি, তারা কিন্তু অবশ্যই মাস্টার্স থাকতে হবে। 3 বছর ডিগ্রি দিয়ে কিন্তু আবেদন করা যাবে না, মাস্টার্স থাকতে হবে। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে অথবা, এই যে অথবা মানে এইটা মানে যারা ডিগ্রি তাদের মাস্টার্স থাকতে হবে, অথবা 4 বছর মেয়াদী যারা স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ যারা 4 বছর মেয়াদী অনার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, তাদের মাস্টার্স প্রয়োজন নাই। আমি আপনাদেরকে যদি সংক্ষিপ্ত করে বলি শেষবারের মতো, যারা ডিগ্রি করেছেন 3 বছরের তাদেরকে কিন্তু মাস্টার্স করে আবেদন করতে হবে। আর যারা 4 বছর মেয়াদী অনার্স করেছেন, আবার 4 বছর মেয়াদী ডিগ্রিও আছে, 4 বছর মেয়াদী আপনার অনার্স করেছেন অথবা 4 বছর মেয়াদী ডিগ্রি করেছেন, তাহলে আপনি শুধুমাত্র অনার্স পাস করেই আবেদন করতে পারবেন অথবা 4 বছর মেয়াদী ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, যারা 3 বছর মেয়াদী ডিগ্রি করছেন তাদের মাস্টার্স থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আমি বারবার রিপিট করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। খ নম্বরে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৃতীয় পর্যায়ে, আচ্ছা, এই সবগুলো এই যে খ নম্বর থেকে এই নিচ পর্যন্ত সবগুলোর মধ্যে একটাই টপিক হচ্ছে গ্রেডিং পদ্ধতি, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ ব্যাংকের একটি বিষয় প্রত্যেকটা সার্কুলারই থাকে, সেটা হচ্ছে দুটিতে প্রথম বিভাগ, একটিতে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন। বলা হয়েছে যে পরীক্ষায় দুটিতে প্রথম বিভাগ এবং একটিতে আপনার দ্বিতীয় বিভাগ থাকলেও আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন দুটিতে কোনটা কোনটা? আমরা যখন চাকরির সার্কুলারে আবেদন করি তখন আপনার কিন্তু এখান থেকে আপনি যদি অনার্স পাশে আবেদন করেন কোনো একটা সার্কুলারে, সেক্ষেত্রে কিন্তু আপনার এসএসসির তথ্যটাও পূরণ করতে হয়, এইচএসসির তথ্যও পূরণ করতে হয়, এবং আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা অনার্সটাও কিন্তু পূরণ করতে হয়। আপনি সাপোজ অনার্স পাস করে আবেদন করবেন, আপনাকে কিন্তু এসএসসি, এইচএসসি, অনার্স তিনটাই কিন্তু পূরণ করতে হবে। এখন এখানে কিন্তু সকল শিক্ষাগত যোগ্যতার কথাই বলা হয়েছে। এসএসসি, এইচএসসি যদি আপনার 3 পয়েন্টের উপর আপনার রেজাল্ট হয়, 3 পয়েন্ট, মনে করেন আপনি এসএসসিতে 3 পয়েন্ট পেয়েছেন, এইচএসসিতেও 3 পয়েন্ট পেয়েছেন, তার মানে আপনি দুইটাতে প্রথম বিভাগ পাইলেন। আবার আপনি যদি অনার্সের ক্ষেত্রেও 3 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রথম বিভাগ। আপনার যদি এসএসসি, এইচএসসি, অনার্স তিনটাতেই যদি প্রথম বিভাগ থাকে তাহলে আপনার কোনো কথাই নেই, আপনি অনায়াসে আবেদনটি করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় রয়েছে, এখানে বলা হয়েছে দুটিতে যদি প্রথম বিভাগ থাকে, একটিতে যদি দ্বিতীয় বিভাগও থাকে, তবু আপনি আবেদন করতে পারবেন। মনে করেন আপনি এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, অনার্সের ক্ষেত্রে মাত্র 2.25, এই যে 2.25 এর উপরে হলেও আপনি আবেদন করতে পারবেন। মানে এসএসসি, এইচএসসি, অনার্স তিনটাতে যদি ফার্স্ট ডিভিশন হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো আবেদন করতে পারবেনই। আর এই তিনটার মধ্যে দুইটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে, একটাতে যে কোনো একটার মধ্যে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন। বেসিক্যালি সবাইরই কিন্তু এসএসসি, এইচএসসিতে 3 পয়েন্টের উপর রেজাল্ট থাকে। যদি এসএসসি, এইচএসসি 3 পয়েন্টের রেজাল্টের নিচে থাকে তাহলে আবেদন করতে পারবেন না। অনার্সের ক্ষেত্রে মাত্র 2.25, এই যে মাত্র 2.25 হইলে আপনি আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এক কথায় এসএসসি, এইচএসসি, অনার্স এই তিনটার মধ্যে যে কোনো দুইটাতে আপনাকে ফার্স্ট ডিভিশন রেজাল্ট থাকতে হবে, একটিতে সেকেন্ড ডিভিশন রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, কোনোটাতেই 3 পয়েন্ট মানে থার্ড ডিভিশন, থার্ড ক্লাস রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলারে। এটা কিন্তু প্রত্যেকটা সার্কুলারে বলে দেওয়া থাকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও কোনো কিছু না বুঝে থাকেন, আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেবো। অথবা এই সার্কুলারটা যদি আপনি দেখতে চান বা নিতে চান, আপনি জাস্ট ইউটিউবে দেখলেও পিডিএফ লিখে কমেন্ট করবেন, ফেসবুকে দেখলে পিডিএফ লিখে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই পিডিএফটার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বলতে একটু দেরি হতে পারে, রিপ্লাই দিয়ে আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, এক ক্লিকের মাধ্যমে এই আপনারা সার্কুলার পিডিএফটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা পিডিএফ লিখে কমেন্ট করুন, ফেসবুকে যারা দেখতেছেন অথবা ইউটিউবে যারা দেখতেছেন। এটা ছিল মূলত বিষয়। আর এখান থেকে আপনার যে বিষয়টা বয়সটা কিন্তু অবশ্যই থাকতে হবে 21 থেকে 32-এর মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। 21 বছরের নিচে হবে না, 32-এর উপরেও হবে না, এর মধ্যে বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে আবেদনটার সময়। আবেদন কিন্তু এই জুন মাসের 21 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। জুন মাসের 21 তারিখ পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। এটা ছিল একটা বিষয়। এরপরের বিষয় হচ্ছে আবেদনের জন্য ফি কত টাকা দিতে হবে এবং কিভাবে করবেন। আবেদনটা করতে লিঙ্কটা দেখতে পারতেছেন, ই রিকোয়ারমেন্ট বিবিওআরজিবিটি, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনের ফর্মটা পূরণ করতে হবে। এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, অবশ্যই আপনারা এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করবেন। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে আপনারা যখন এই লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন, প্রথমত আপনাদেরকে পার্সোনাল তথ্যগুলো দিতে হবে। এরপরে আপনার কিন্তু ছবি এবং স্বাক্ষর দিতে হবে, 300 বাই 300 পিক্সেল, 382 পিক্সেলের স্বাক্ষর, এটা তো সবাই জানেনই। এরপরে কিন্তু আপনার
আপনার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে এসএসসি, এইচএসসি, অনার্স এই তথ্যগুলো পূরণ করতে হবে। সকল কিছু পূরণ করার পর এই ব্যাংকগুলো আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যে ব্যাংকগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এগুলো যখন সিলেক্ট করবেন একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন। পরবর্তী যদি পাসওয়ার্ডটা ভুলে যান, এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। আবার এই পাসওয়ার্ডটা কিন্তু রিকভার করতে অনেক সমস্যা। অনেক সময় পাসওয়ার্ড রিকভারই করা যায় না। অনেক সমস্যা হয়ে থাকে। এইজন্য অবশ্যই পাসওয়ার্ড যেটা দিবেন ভালো করে খাতায় লিখে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। যেভাবে ইচ্ছে সেভাবে রাখবেন। পাসওয়ার্ড যেন আপনারা ভুলে না যান। এই পাসওয়ার্ডটা রিকভারি করতে অনেক সমস্যার মধ্যে মানে মানে অনেক অনেক সমস্যা আর কি। পাসওয়ার্ডটা সহজেই ফরগেট করা যায় না। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটা আমি আপনাদেরকে বিষয় জানিয়ে দিলাম। এরপরের বিষয় হচ্ছে আপনার আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে। আবেদনটি করতে আপনাদেরকে মিনিমাম ৳200 মতো প্রয়োজন হবে। ৳200 ফি প্রদান করতে হবে। এটা কিন্তু আপনার রকেটের মাধ্যমে, রকেট অ্যাপসের মাধ্যমে সহজ হয়। ম্যানুয়ালিও করা যাবে, আপনার অ্যাপসের মাধ্যমে করা যাবে। যেভাবে ইচ্ছে করতে পারবেন। তো যাই হোক, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো পূরণ করার পরে আপনারা যখন পরবর্তী স্টেপে যাবেন পেমেন্ট অপশন, সেখানে রকেট অ্যাপসের মধ্যে প্রবেশ করে আপনারা এই যে দেখতে পারতেছেন নিচের দিকে কিন্তু সেই প্রসেসটা দেওয়া আছে। এই যে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে রকেটের মধ্যে প্রবেশ করে যে বিল পে নামে অপশনে ক্লিক করবেন, 499 সিলেক্ট করবেন। এরপরে কিন্তু আপনার যে বাংলাদেশ ব্যাংকের যে ফি যেটা সেটা কিন্তু আপনার এখানে ৳200 লিখবেন। লিখে আপনারা পেমেন্ট মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করে দিবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কিছুক্ষণ পর ট্রানজ্যাকশন আইডি যেটা পেমেন্টের ওইটা দিয়ে আপনারা পেমেন্ট ভেরিফাইয়ের উপর ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আমি কিন্তু আবেদনের প্রসেস নিয়ে একটা ভিডিও দিয়েছি এর আগে। ইউটিউবে সার্চ করলে আমার ভিডিওটা কিন্তু সবার আগে চলে আসে। সেখান থেকেও আপনারা দেখতে পারেন। আমি আপনার এই ভিডিওর সঙ্গে আবার সেই ভিডিওটা এড করে দেবো। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সেটাতে আমি আলাদাভাবে দেখাই দিয়েছি। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। এইরকম নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে জানতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। জব প্লাস বিডি, জিওবি, জব PULAC প্লাস বিডি, এটা আমাদের ফেসবুক পেজ। কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখতেছি। কোনো সমস্যা নেই, আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, যেকোনো নিয়োগ সার্কুলার সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করবেন, বলে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।